আমরা এখন পরিবেশ রসায়নের আরো কিছু টপিক নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়। আমরা এখন যে টপিকগুলো নিয়ে কথা বলবো দেখো লিখে রেখেছি, সেগুলো হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব, গড় মুক্ত পথ, আণবিক সংঘর্ষ, সংঘর্ষ ব্যাস, গড় বর্গবেগ, তারপর হচ্ছে আরএমএস বেগ। এর আরেকটা নাম হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। এবং আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গড় বর্গবেগ এবং আরএমএস বেগের মধ্যে কোনটা বেশি উপযোগী সেটা নিয়ে। তো চলো আমরা শুরু করি। আহ আমরা প্রথমে আলোচনা করব গ্যাসের গতিতত্ত্ব নিয়ে। গ্যাসের গতি তত্ত্ব। আচ্ছা, তত্ত্ব বলতে কি বোঝো? তত্ত্ব বলতে হচ্ছে বোঝায় মতবাদকে। ওকে। তো বিভিন্ন বিজ্ঞানী এই গ্যাস নিয়ে গবেষণা করে বিভিন্ন মতবাদ দিয়েছেন। ওকে। গ্যাসের আকার আকৃতি, গ্যাসের গতি প্রকৃতি, আকর্ষণ বিকর্ষণ, এইসব নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছেন। তো তার ভিতরে যে সকল বিজ্ঞানীর যে মতবাদ ছিল, ওই মতবাদগুলো যেগুলো গ্রহণযোগ্য হয়েছে, যেগুলো একটু যুক্তিসঙ্গত মনে হয়েছে, সেগুলো নিয়ে আহ, একত্রিত করে একটা একটা তত্ত্ব আকারে প্রকাশ করা হয়। তো সেটাই হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। এবং মনে রাখবে, এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওকে। আদর্শ গ্যাস কিন্তু মানে কল্পনা করা যায় এমন। আর বাস্তব গ্যাস সর্বত্রই, প্রায় সব গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাসের অস্তিত্ব বলতে কিছু নেই আসলে। ঠিক আছে, আদর্শ গ্যাসটা জাস্ট কল্পনা মাত্র। ওকে। তো চলো আমরা শুরু করি। তো গ্যাসের গতিতত্ত্বের সংজ্ঞাটা দিই। বিভিন্ন বিজ্ঞানী কর্তৃক গ্যাস নিয়ে প্রযুক্ত গ্রহণযোগ্য মতবাদ গুলোর সমষ্টিকে সমষ্টিকে বলা হয় হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতি তত্ত্ব। ক্লিয়ার? এখন দেখো, এই গতিতত্ত্বটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু এটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য না। বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে প্রযোজ্য কার ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এখন চলো আমরা দেখি কি কি মতবাদ দিয়েছেন বিজ্ঞানীরা। এক নম্বর হচ্ছে গ্যাসের কণাগুলোর আকার। কণাগুলোর আকার। গ্যাসের কণাগুলোর আকার খুবই ক্ষুদ্র। গ্যাসের কণাগুলোর আকার কেমন? খুবই ক্ষুদ্র। এটা বিজ্ঞানীরা দেখেছেন। গ্যাসের আকার খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। তারপরে দেখেছেন যে এই প্রত্যেকটা গ্যাসের কণাগুলোর আকার, কণাগুলোর গ্যাসের কণাগুলোর আকার খুবই ক্ষুদ্র। তো বিজ্ঞানীরা পরে দেখেছেন যে এই কণাগুলো প্রত্যেকটাই হলো সমান ভরের। তার মানে এই কণাগুলোর ভর কেমন? সব সমান। গ্যাসের কণাগুলোর ভর সব সমান। গ্যাসের কণাগুলোর
ভর সব সমান। তারপরে দেখেছেন যে মানে এই যে ক্ষুদ্রতম কণাগুলো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন অণু। কি দিয়েছেন? অণু। তো ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো অণু। এটা হচ্ছে গ্যাসের কণাগুলোর আকার। তারপরে 2 নম্বর হচ্ছে গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন, অর্থাৎ গ্যাসের আয়তনটা কেমন হবে? গ্যাসের আয়তন হবে গ্যাসের কণাগুলোর আয়তন। দাও, গ্যাসের কণাগুলোর আয়তন হবে পাত্রের তুলনায় অনেক কম। পাত্রের আয়তনের তুলনায় অনেক কম। দেখো বিষয়টা, মনে করো একটা পাত্র। তো আমরা জানি যে সমস্ত পাত্র জুড়ে গ্যাস থাকে। সমস্ত পাত্র জুড়ে কি থাকে? গ্যাস থাকে। এভাবে ছুটোছুটি করতে থাকে। আচ্ছা, এরা কি ঘনভাবে সন্নিবেশিত থাকে? ঘনভাবে সন্নিবেশিত থাকে নাকি ফাঁকা ফাঁকা হয়ে ছুটতেই থাকে? তো কোনোভাবে যদি এই গ্যাসের কণাগুলোকে, এই যে কণাগুলো দেখছো তুমি, ফোটা 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 যে কণাগুলো, এই কণাগুলোকে যদি তুমি একত্রিত করে ফেলো কোনোভাবে এই কণাগুলোকে, তাহলে দেখা যায়, মনে করো এই কোণায় তুমি এরকম একত্রিত করেছো, তাহলে এবার ঘনভাবে থাকবে, তাই না? দেখা যাবে যে এই পাত্রের তুলনায় এই কণাগুলোর আয়তন খুবই ছোট। দেখো পাত্র কত বড় আর আয়তন কতটুকু। পাত্র কত বড়, আয়তন কতটুকু গ্যাসগুলোর। গ্যাসের যে কণাগুলো সেইগুলো যখন আমি একত্রিত করেছি, তখন তার আয়তনটা দেখো কতটুকু। আর গ্যাসের পাত্রের আয়তনটা দেখো কতটুকু। তার মানে পাত্রের আয়তন গ্যাসের যে কণাগুলোর আয়তন আমি যদি একত্রিত করি ওই কণাগুলোর আয়তনের থেকে অনেক অনেক বড়। তাই এই কথাটা লেখা হচ্ছে। 3 নম্বরে হচ্ছে গ্যাসের কণাগুলোর আকর্ষণ বিকর্ষণ। গ্যাসের কণাগুলোর আকর্ষণ বিকর্ষণ। আকর্ষণ বিকর্ষণ মানে বাস্তব গ্যাসের কণাগুলোর মধ্যে বিজ্ঞানীরা দেখেছেন যে বাস্তব গ্যাসের কণাগুলোর মধ্যে কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। ওকে। আবার এই কণাগুলো প্লাস পাত্র, এই পাত্রেও তো থাকে, তাই না? কণা কণা কিসে থাকে? মানে গ্যাসের যে কণাগুলো সেগুলো কিসে থাকে? পাত্রে থাকে। তো এই কণাগুলোর নিজেদের মধ্যে লিখলে ভালো হয়। নিজেদের মধ্যেও কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, আবার কণা আর পাত্রের মধ্যেও কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। কণা এবং পাত্রের মধ্যেও কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। এটা বিজ্ঞানীরা দেখেছেন। তারপরে হচ্ছে কণাগুলোর গতি প্রকৃতি। গতি প্রকৃতি। আচ্ছা, পাত্রে যখন কণাগুলো থাকবে তখন কি হবে বলতো? কণাগুলো নিজেদের মধ্যে এবং পাত্রের সাথে একটা সংঘর্ষ সৃষ্টি করবে। কণাগুলো নিজেদের মধ্যে এবং পাত্রের সাথে কি করবে? সংঘর্ষ সৃষ্টি করবে। তো যখন সংঘর্ষ সৃষ্টি করবে সংঘর্ষের কারণে কি হবে বলতো?
এই কণাগুলো একটা গতিবেগ প্রাপ্ত হবে। সংঘর্ষ সৃষ্টি হওয়ার কারণে কি হবে? এদের ভিতরে একটা বেগ সৃষ্টি হবে না, এদের গতিটা বৃদ্ধি পাবে। তার মানে এদের গতিবেগ সৃষ্টি হবে, গতিবেগ সৃষ্টি হবে। কণাগুলোর গতিশক্তি হবে, কণাগুলোর গতিশক্তি হবে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক এর মানে বোঝো? স্থিতিস্থাপক মানে এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হবে না, এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হবে না, হবে না। এটাই হচ্ছে কণাগুলোর গতিশক্তির স্থিতিস্থাপকতা। অর্থাৎ এক শক্তি, ধরো গতিশক্তি বিভব শক্তিতে, অথবা আলোক শক্তি তড়িৎ শক্তিতে, অথবা তড়িৎ শক্তি আলোক শক্তিতে, এরকম দেখেছি না গতির শক্তির পরিবর্তন। এই শক্তির পরিবর্তনটা হবে না। তো যদি শক্তির পরিবর্তন না হয় তবে ওই শক্তিকে বলা হয় স্থিতিস্থাপক শক্তি। এর যে গতিশক্তি, গতিবেগ সৃষ্টি হওয়ার কারণে গতিশক্তি সৃষ্টি হবে। এই গতিশক্তি যেটা সৃষ্টি হবে সেটা হবে স্থিতিস্থাপক। ক্লিয়ার? তারপরে এর যে কণাগুলোর উপর, যে কণাগুলো যে ছোটাছুটি করছে, তাই না? কণাগুলোর মধ্যে অভিকর্ষ বলের কোনো প্রভাব থাকবে না, অভিকর্ষ বলের কোনো প্রভাব থাকবে না, কোনো প্রভাব থাকবে না। অভিকর্ষ বলটা কি? অভিকর্ষ বলটা হচ্ছে কোনো কিছুকে ভূপৃষ্ঠের দিকে টেনে নেওয়ার যে বল, সেটা হচ্ছে অভিকর্ষ বল। তো এই যে পাত্র, এই পাত্রের সমস্ত জায়গা জুড়ে সমানভাবে বিস্তৃত থাকবে বায়ুগুলো, বায়ুর যে কণাগুলো সেগুলো সমানভাবে বিস্তৃত থাকবে একদম সমস্ত পাত্র জুড়ে। অভিকর্ষ বলের টানে কণাগুলো এরকম নিচের দিকে বেশি ঘন হয়ে থাকবে না, এমন হয়ে থাকবে না, এমন হয়ে থাকবে না, চারিদিকে সমান বিস্তারে ছড়িয়ে থাকবে। এটাই হলো অভিকর্ষ বলের প্রভাবহীন কণাগুলো। ঠিক আছে? তারপরে হচ্ছে চাপ সৃষ্টি। চাপ সৃষ্টি কিভাবে চাপটা সৃষ্টি হয় সেটা। তো কণাগুলো ছুটোছুটি করে না, ছুটি করে। তো কণাগুলো যখন ছোটাছুটি করবে নিজেদের মধ্যে এবং পাত্রের সাথে, তাই না? যখন ছোটাছুটি করবে তখন কি হবে? তখন পাত্রের দেয়ালে ধাক্কা দিবে এবং নিজেদের মধ্যেও ধাক্কাধাক্কি করবে। তো যখন পাত্রের দেয়ালের সাথে ধাক্কা দিবে এবং নিজেদের মধ্যেও ধাক্কাধাক্কি করবে তখনই চাপটা সৃষ্টি হবে। ছোটাছুটি করে ধাক্কা বা সংঘর্ষ সৃষ্টি হয়, ধাক্কা বা সংঘর্ষ সৃষ্টি হয়। তো যখন ধাক্কা সংঘর্ষ সৃষ্টি হবে তখনই মূলত চাপের সৃষ্টিটা হবে, চাপের সৃষ্টি হবে। ধাক্কাধাক্কি যখন করবে তখন ওই যে কণাগুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করবে প্লাস পাত্রের দেয়ালে ধাক্কাধাক্কি করবে, ফলে একটা চাপ সৃষ্টি করবে। ঠিক আছে? তারপরে হচ্ছে কণাগুলোর মোট গতিশক্তি, কণাগুলোর মোট গতিশক্তি, কণাগুলোর মোট গতিশক্তি হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক হবে, তাপমাত্রার সমানুপাতিক হবে। অর্থাৎ তাপমাত্রা যত বাড়ানো হবে গতিশক্তি তত বাড়বে। কেন? কারণ তাপমাত্রা যখন বাড়াবো অণুগুলো তত বেশি জোরে কি হবে, তত বেশি জোরে ছোটাছুটি করবে, এবং ছোটাছুটি করার কারণে কি হবে? কণাগুলোর যে মোট গতিশক্তি সেটা বেড়ে যাবে। এখন আমরা আলোচনা করব গড় মুক্ত পথটা নিয়ে।
গড় মুক্ত পথটা কি? গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ। গড় মুক্ত পথটা জানার আগে আগে জানতে হবে মুক্ত পথটা কি। মনে করো একটা পাত্র, তো এই পাত্রে কণা আছে কয়েকটা, গ্যাসের কণা। এটা এ কণা, এটা বি কণা, এটা সি কণা, এটা হচ্ছে ডি কণা। মনে করো 4টা কণা আছে। তো একটা কণা আর একটা কণাকে ধাক্কা দেওয়ার আগ মুহূর্তের, ধাক্কা দেইনি, ধাক্কা দেবে দেবে ভাব, অথবা ছুঁয়েছে মাত্র, ঠিক আছে, ওই মুহূর্তে যে দূরত্বটা সেটাই হচ্ছে মুক্ত পথ। তাহলে কি বলতে পারি? একটি কণা আরেকটা কণাকে ধাক্কা দেওয়ার আগ মুহূর্তের অতিক্রান্ত পথ, অতিক্রান্ত পথ। ওকে, তারপরে মনে করো বি কণাটা আবার সি কণাকে গিয়ে ধাক্কা দিয়েছে, তাহলে এর মুক্ত পথটা মনে করো বি, এবং সি কণা মনে করো আবার ডি কণা গিয়ে ধাক্কা দিয়েছে, এর মুক্ত পথ মনে করো সি। এখন দেখো গড় মুক্ত পথটা কি। গড় মুক্ত পথ হচ্ছে এই মুক্ত পথগুলোর গড় মানে আমরা কি বুঝি? গড় মানে বুঝি যে যতগুলো সংখ্যা থাকবে ওই সংখ্যাগুলো যোগ করে ওই সংখ্যার যে সংখ্যা, মানে গুনে গুনে দেখবো যে কয়টা সংখ্যা, ধরে এমন আছে 1 2 3 4 5 6, তাই না? এইগুলো যোগ করে, এইগুলো যোগ করতে হয়, যোগ করে দিয়ে এদের যে সংখ্যা আছে গুনে দেখো কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6 দ্বারা ভাগ করতে হয়। এভাবেই তো গড় নির্ণয় করতে হয় নাকি? তো তাহলে গড় মুক্ত পথটা কি? যতগুলো মুক্ত পথ, ওই মুক্ত পথ গুলোর যোগফলকে ওই মুক্ত পথ গুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গড় মুক্ত পথ পেয়ে যাব। তাহলে আমরা গড় মুক্ত পথ বলতে কি বুঝবো? গড় মুক্ত পথ সমান কি লিখতে পারবো? মুক্ত পথ গুলোর যোগফল, মুক্ত পথ গুলোর যোগফল ডিভাইডেড বাই মুক্ত পথ সংখ্যা, মুক্ত পথ সংখ্যা। তো আমরা যদি এই উপরের চিত্রটার ক্ষেত্রে লক্ষ্য করি, এখন কিন্তু অসংখ্য গ্যাসীয় অণু অসংখ্য মুক্তপথ সৃষ্টি করতে পারে, বাট আমরা দেখাইছি কয়টা? 3টা। এই 3টার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো বলতো? মুক্তপথ গুলো হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তাই না? এ বি সি এই 3টা মুক্তপথের যোগফল ভাগ এই মুক্তপথের সংখ্যা, কয়টা মুক্তপথ? 1টা 2টা 3টা, তাই 3 দ্বারা ভাগ। এটা হচ্ছে হলো গড় মুক্তপথ। এখন আমরা আলোচনা করব আণবিক সংঘর্ষ আর সংঘর্ষ ব্যাসটা কি। আণবিক সংঘর্ষ ব্যাস, আণবিক সংঘর্ষ ও সংঘর্ষ ব্যাস, আণবিক সংঘর্ষ ও সংঘর্ষ ব্যাস। এটা কি জিনিস? আর মনে রাখবা এটা হলো বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, বাস্তব গ্যাস। এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ এখানে আমরা আকর্ষণ বিকর্ষণ নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? আকর্ষণ বিকর্ষণ নিয়ে কথা বলবো। তো মনে করো এখানে একটা কণা আছে এবং এখানে একটা কণা আছে, তো এরা এরা একে অপরের দিকে আকর্ষিত হয়ে একে অপরের নিকটে যাবে, নিকটে যেয়ে আবার তারা বিকর্ষণ ফিল করবে। কি ফিল করবে? বিকর্ষণ ফিল করবে। এরা এসে এমন ভাবে মিলিত হবে না, এরা আকর্ষণের জন্য একে অপরের দিকে ছুটে আসলো, বাট এমন একটা পয়েন্টে আসলো যেই পয়েন্টে এসে
তারা দেখলো যে তাদের ভিতরে আবার বিকর্ষণ শুরু হয়ে গেছে। তাহলে এই যে এসে আকর্ষণের কারণে এসে আবার বিকর্ষণের কারণে ছুটে চলে যাচ্ছে, এটাই হলো কিন্তু আণবিক সংঘর্ষ। এটাই কি? এটাই হচ্ছে আণবিক সংঘর্ষ। আর সংঘর্ষ ব্যাসটা কি? এই যেই পয়েন্টে এসে এরা বিকর্ষণ অনুভব করছে, যেই পয়েন্ট এসে সংঘর্ষ, এরা যেই পয়েন্টে এসে বিকর্ষণ অনুভব করছে, ওই পয়েন্টে ওই দুইটা কণার মধ্যবর্তী যে দূরত্ব, দুইটা কণার যে কেন্দ্র, দুইটা কণার কেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব, সেটাই হচ্ছে আমাদের আণবিক সংঘর্ষ ব্যাস। আণবিক সংঘর্ষ ব্যাস। এখন আমরা গড় বর্গবেগ নিয়ে কথা বলবো। গড় বর্গবেগ, গড় বর্গবেগ, এটাকে সি বার দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? সি বার। গ্যাসের যে কণাগুলো, সেই গ্যাসের কণাগুলোর, মনে করে একটা পাত্র, এই পাত্রে যে গ্যাসের কণাগুলো আছে, এই প্রত্যেকটা কণার যে বেগ আছে, তাদের বেগের গড়কে বলা হবে গড় বর্গবেগ। তো মনে করো এই পাত্রে এন সংখ্যক কণা আছে। কি সংখ্যক? এন সংখ্যক কণা। এন সংখ্যক কণার যখন আমরা গড় বর্গবেগ নির্ণয় করব, গড় বর্গবেগ, গড় মানে কি? ওদের যে বেগগুলো, সেই বেগগুলোর যোগফলকে ওদের সংখ্যা দ্বারা ভাগ করা। তাহলে কতটা আছে? এন সংখ্যক আছে। গড় বর্গবেগ হবে সি1, মানে প্রথমটার বেগ মনে করো সি1, প্রথমটার বেগ, প্রথম কণার যে বেগ সেটা হচ্ছে সি1, দ্বিতীয়টার মনে করো সি2, কণাগুলোর বেগ মনে করো সি1, সি2, সি3, এভাবে ডট 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 সিএন পর্যন্ত চলে গেছে। তাহলে এই কণাগুলোর বেগগুলো যোগ করে দিতে হবে। তো যোগ করো। আমরা গড় মানেই কি? গড় মানেই হচ্ছে ওদের যোগফলকে ওদের সংখ্যা দ্বারা ভাগ করি। তাহলে সি1 যোগ সি2 যোগ সি3 যোগ সি4, এভাবে চলে যাবে ডট 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 ডট, অসীম পর্যন্ত চলে যাবে। শেষে কি হবে? সিএন, মানে সর্বোচ্চ তো সিএন পর্যন্ত, তাই না? ভাগ এদের সংখ্যা দ্বারা ভাগ। তো কয়টা আছে? এন সংখ্যক, তাই এন দ্বারা ভাগ। এটাই হচ্ছে আমাদের গড় বর্গবেগ। এটা কি? এটাই হচ্ছে গড় বর্গবেগ। এখন আমরা আরএমএস বেগ বা বর্গমূল গড় বর্গবেগ নিয়ে আলোচনা করব। আরএমএস বেগ বা বর্গমূল গড় বর্গবেগ, আরএমএস বেগ, আরএমএস বেগ বা বর্গমূল গড় বর্গবেগ। তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে এখানে বর্গবেগের গড় করে তার আবার বর্গমূল করতে হবে, এমন বিষয়টা। তো এই এন সংখ্যকই কণা মনে করো আছে, মনে করো ওই এন সংখ্যকই কণা আছে। তো ওই কণাগুলোর ওই কণাগুলোর ওই কণাগুলোর বর্গের যোগফলকে মানে বলা হচ্ছে যে বর্গবেগের গড়। তাহলে বর্গ মানে কি? কণাগুলোর বর্গ করতে হবে। তাহলে এই যে সি1 কে যদি বর্গ করো তাহলে সি1 স্কয়ার, সি2 কে যদি বর্গ করো তাহলে কি হবে? সি2 স্কয়ার, যোগ সি3 কে যদি বর্গ করো তাহলে কি হবে? সি3 স্কয়ার, যোগ এভাবে চলতেই থাকবে। আবার কি হবে? সিএন স্কয়ার। তাহলে বর্গ হয়ে গেল, বর্গবেগ হয়ে গেল। বর্গবেগের এবার গড় করতে হবে। গড় মানে কি? এই বর্গবেগের যোগফলকে এই বর্গবেগের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে কয়টা? এন সংখ্যক, তাহলে এন দ্বারা ভাগ। তারপর বলছে বর্গমূল, তার মানে এদের আবার কি করে দিতে হবে? এদের আবার বর্গমূলটা করে দিতে হবে। এই হচ্ছে আমাদের আরএমএস বেগ বা বর্গমূল গড় বর্গবেগ। এখন আমরা কথা বলবো যে এই গড় বর্গবেগ আর আরএমএস বেগের ভিতরে কোনটা মানে বেশি প্রযোজ্য। ঠিক আছে, কোনটা বেশি প্রযোজ্য আমরা সেটা দেখব। আচ্ছা, আমরা গতিশক্তি, গড় গতিশক্তি সমান কি জানি বলো তো? গড় গতিশক্তি, গড় গতিশক্তি
গড় গতিশক্তি সমান জানি, মনে করো প্রথমটার গতিশক্তি হলো হাফ এম ভি ওয়ান স্কোয়ার, তারপরে হলো হাফ এম ভি টু স্কোয়ার, তারপর হলো হাফ এম ভি থ্রি স্কোয়ার যোগ ডট 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 যোগ হাফ এম ভি এন স্কোয়ার ভাগ হচ্ছে এদের সংখ্যা। তাহলে কত সংখ্যক গতিশক্তি আছে? গতিশক্তি আছে টোটাল এন সংখ্যক, এন সংখ্যক কণার গতিশক্তি। তার মানে এনটা হচ্ছে মোট কণা। এটা হচ্ছে গড় গতিশক্তি। এটা কি? এটা হচ্ছে গড় গতিশক্তি। এখন দেখবো যে এই সূত্রে এই গতিশক্তির ক্ষেত্রে, গড় গতিশক্তির ক্ষেত্রে আমাদের এই গড় বর্গ বেগ নাকি আরএমএস বেগ, এইটার ভিতরে কোনটা প্রযোজ্য হচ্ছে, বা এইটার ভিতরে কোনটা হুবহু মিলে যাচ্ছে ওর সাথে। চলো দেখি। প্রথমে যদি তুমি গড় বর্গ বেগ বসাও, গড় বর্গ বেগ যদি বসাও, তাহলে কি হবে? আমরা গতিশক্তি সূত্র কি জানি? বেসিক্যালি গতিশক্তি সূত্র জানি হচ্ছে হাফ এম ভি স্কয়ার, তাই না? এখন গড় হিসেব করবো আমরা, গড়। এখন আমরা এই সূত্রে প্রথমত গড় বর্গ বেগ বসাবো, তারপরে আর এম এস বেগ বসাবো, দুইটা বসাবো। বসিয়ে দেখবো যে এইটার সাথে কে মিলছে। ঠিক আছে, তো দেখো এখন ভি এর মানটা কত, কি বসাবো বলো তো? গড় বর্গ বেগ। তো গড় বর্গ বেগ কত আছে? গড় বর্গ বেগ আছে হলো সি1 যোগ সি2 যোগ সি3 যোগ ডট 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 যোগ সিএন ডিভাইডেড বাই এন, এমন আছে, তাই তো? এখন দেখো তার মাথায় আবার কি আছে? স্কয়ার। তো স্কয়ার দাও। তো এটা কি এর মতো আসলো? এর মতো আসলো কি? আসলো না কিন্তু। এখন গড় কেন ইউজ করা হয়েছে? গড় ইউজ করা হয়েছে এই যে এই গড় বর্গ বেগ ব্যবহার করা হয়েছে বলে এখানে গড়টা ইউজ করা হয়েছে। এখন আবার যদি আমি আর এম এস বেগটা ইউজ করি, বসিয়ে, হ্যাঁ, আর এম এস বেগ যদি বসাও তাহলে কি হবে? হাফ এম ভি এর জায়গায় কি দেবো? আর এম এস বেগটা যা আছে তাই। কত সেটা? সি1 স্কয়ার প্লাস সি2 স্কয়ার প্লাস সি3 স্কয়ার যোগ ডট 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 সিএন স্কয়ার ডিভাইডেড বাই এদের সংখ্যা। তার আবার কি আছে? রুট আছে। টোটালটা বসিয়ে দিলে এবার দেখো সূত্রের স্কয়ার আছে, স্কয়ারটি দিয়ে দাও। এখন দেখো এই রুটে স্কয়ারে কেটে যায়, তাহলে থাকে কি? হাফ এম ইন্টু সি1 স্কয়ার প্লাস সি2 স্কয়ার প্লাস সি3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস সিএন স্কয়ার, নিচে হচ্ছে এন, তাই তো? এমন আছে। এখন দেখো আমি যদি এই হাফ এম কে এদের সাথে সব গুণ করে দিই, গুণ করে দেওয়া যায় না? এই যে হাফ এম এদের সবার সাথে, উপরে যারা আছে সবার সাথে গুণ, উপরে সবার সাথে গুণ করে দিই আমি, আর নিচে যা আছে তাই থাক। তাহলে কি হবে বলো তো? হাফ এম সি1 স্কয়ার প্লাস হাফ এম সি2 স্কয়ার প্লাস হাফ এম সি3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস হাফ এম সিএন স্কয়ার, এমন হবে। আর নিচে তো এন ছিলই, সেই এন এখানে থাকলো এইভাবে। তো দেখো তো এর মতো হুবহু কিনা, এর মতো হুবহু কিনা। সেই জন্য আমাদের এইটা বেশি প্রযোজ্য। এটা কি? বেশি প্রযোজ্য। ওকে।